ফেব্রুয়ারিতে ভোট আয়োজন সরকারের চিঠি পেয়েছে কমিশন। আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে ইসিতে বৈঠক চলছে। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। রামপুরায় কার্নিশে যুবককে গুলির দায়ে 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল। আয়নাঘরে থেকেও হাসিনা বিরোধী আন্দোলনে অবদান রাখেন বন্দীরা। অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে বিভিন্ন দেশ। ক্যালিফোর্নিয়ায় 8 শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত। স্পেনে দ্বিতীয় দফায় আঘাত। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 2026 সালের ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনায় বসেছে কমিশন। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, কমিশনের বৈঠকটি কোন পর্যায়ে আছে সেটি জানতে চাই, সেই সাথে বলবেন আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পাচ্ছে। যেমনটি আপনি জানতে চেয়েছেন যে কোন কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে আলোচনায়, তো এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এখানে কমিশন থেকে নির্বাচন কমিশন সকাল থেকেই আলোচনায় বসেছে এবং এই আলোচনার মধ্যে থেকে যে একটা চিঠি এসেছে, আপনি জেনে থাকবেন হয়তো, চিঠিটা এসেছে এবং কমিশন সচিব আখতার আহমেদ এই চিঠিটি পাঠিয়েছেন, চিঠিটি পেয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে সব এখানে যে কমিশনের নবম পর্যায়ে যে একটা বৈঠক হচ্ছে, এখানে আপনাকে আরেকটু জানিয়ে রাখছি, বুধবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে চিঠি দেওয়া হয়। এতে উল্লিখিত সময় প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এতে বিগত 15 বছরের নাগরিকদের যে ভোটের যে কিছু প্রবলেম বা কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যা নিয়ে যে কথা হয়েছে, তারপরেও তারা এখানে আলোচনা যেটা বলেছেন যে এই ভোটটাকে স্মরণীয় করে রাখার জন্য এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এই তারিখের মধ্যে ভোট আয়োজনের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং উনি একথাও জানান যে 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুত নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসীদের ভোট দান পদ্ধতি এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং ইসি সভাপতিত্বে নবম একটা কমিশন সভা হচ্ছে। এই কমিশন চলছে এখনও। আমরা যেটুকু জানতে পেরেছি যে 1:30 দিকে সম্ভবত কমিশনের এই সভা শেষ হতে পারে এবং তারপরে হয়তো আমাদেরকে একটা ব্রিফ করা হবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ, এবং এর পরবর্তী যে বৈঠকের পরবর্তী যে তথ্য পাওয়া যাবে তারপরে আমরা আপনার সাথে আবার যোগাযোগের চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল 10:30টায় শুরু হয় বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া সহ বিভিন্ন আলোচনা হয় সেখানে। কিছুক্ষণ পরে এ বিষয়ে ব্রিফ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। উপদেষ্টা পরিষদ বৈঠকের বিষয়ে জানতে যুক্ত হব তার সঙ্গে। শামীম, বৈঠক কতক্ষণ আগে শেষ হলো সেটি জানাবেন এবং সিদ্ধান্ত সহ প্রধান উপদেষ্টার দিক নির্দেশনাগুলো কোন কোন বিষয়ে আছে আপনি জানতে পেরেছেন সেগুলো জানতে চাই।
ওই বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি, বৈঠক এখনো চলছে এবং প্রধান উপদেষ্টা সচিবালয়ের যে 1 নম্বর ভবন, সেই ভবনে তিনি এখনো অবস্থান করছেন। হয়তো ধারণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা সচিবালয় ত্যাগ করবেন। এবং সব মিলে যদি বলি যে আজকে 20 নভেম্বরের পরে অন্তর্বর্তী সরকার গঠনের পরে আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। এবং আজকে ধারণা করা হচ্ছে যে সামনে যে নির্বাচনের যে সুনির্দিষ্ট মাস ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগেই, সেই নির্বাচন কেন্দ্রিক কিন্তু আজকে সচিবালয়ে আলোচনা হতে পারে। এবং আমরা ধারণা করছি যে প্রশাসনের আসলে বিভিন্ন রদবদল থেকে শুরু করে কিভাবে নির্বাচনটি আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং এবং সার্বজনীন করা যায়, সেই বিষয়ে কিন্তু আজকে তিনি প্রশাসন সহ বিভিন্ন সচিবালয়ের সচিব এবং উপদেষ্টা পরিষদে তিনি আলোচনা করবেন এবং করছেন। এবং এই আলোচনা কিন্তু এখনও চলছে, হয়তো অল্প কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা সচিবালয় ত্যাগ করবেন এবং পুরো সচিবালয় এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে, আমরাও কিন্তু সচিবালয়ে কিছুক্ষণ পরে, অর্থাৎ 11:30টার পরে সচিবালয়ে প্রবেশ করতে পেরেছি। ওলি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে 5ই আগস্ট প্রধান উপদেষ্টার ঘোষণার পরে কিন্তু নির্বাচনের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু যাত্রা শুরু করেছে। এবং গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু 8 জন সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বৈঠক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী নির্বাচনে এসপি এবং ওসিদের যেই বিভিন্ন জেলায় পদায়ন হবে, সেটি মূলত লটারির মাধ্যমে করা হবে এবং যাতে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়, সেই লক্ষ্যে কিন্তু তার অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং তিনি জানিয়েছেন। এবং পর্যায়ক্রমে যারা নির্বাচনে কেন্দ্রিক ডিউটি করবে তারা কিন্তু মূলত তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচন কেন্দ্রিক যেই বৈঠক, সেটি মূলত আজকে সচিবালয়ে হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকার আগামীকাল, আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী হবে এবং তার ঠিক একদিন আগে কিন্তু সচিবালয়ে প্রধান উপদেষ্টা তিনি আজকে এসেছেন এবং তিনি উপদেষ্টা পরিষদ এবং সচিবদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এবং এই বৈঠকের পরে 1:30 মিনিটে তিনি মন্ত্রিপরিষদ থেকে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে। এই ব্রিফিংয়ে আসলে এই বৈঠকে কি আলোচনা হলো, সেই সার্বিক বিষয় তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। তো হয়তোবা আপনাকে আমরা পরের ঘন্টায় জানাতে পারবো যে আসলে আজকের এই বৈঠকে বিস্তারিত কি আলোচনা হলো এবং নির্বাচন কেন্দ্রিক আসলে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে। তো আমার কাছে সচিবালয়ের যে 1 নম্বর ভবন, এই 1 নম্বর ভবনের 4-5 তলায় এখনো বৈঠক চলছে। তো এই সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলি জি শামীম, ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে 8 জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেট থেকে বাদ পড়া 8 জন হলেন টাঙ্গাইলের খলিলুর রহমান তালুকদার, ঢাকার মুসলে উদ্দিন ও শাহজামান, নরসিংদীর জিন্না মিল্লা মিয়া, সাভারের মোহাম্মদ রনি, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান, পটুয়াখালীর বশির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন। গেল বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 13 আগস্ট আসামি পক্ষের কথা শুনবেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুনানি হয়। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। মাননীয় বিচারপতি মহোদয় আজকে ট্রাইব্যুনালে একটি ফরমাল চার্জ দাখিল করেছে। সেই মামলায় আমাদের মোট আসামি হলো 5 জন। হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার, 4 জন পলাতক। এটা এখন আদালতে দাখিল হয়েছে। আদালতে ফরমাল চার্জ শুনানি হবে। পরবর্তী যে স্টেপ পরবর্তী নেওয়া হবে। এ বিষয়ে আরও জানবো সহকর্মী কাজী পাপ্পুর কাছ থেকে। তিনি রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পাপ্পু, ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার শুনানি হয়েছে আমরা জানতে পেরেছি, সেখানে আদালতের আদেশ সহ সার্বিক বিষয়ে জানাবেন। আসলে একটাই যায় যে মামলাটি আসলে যেই ভিডিও ফুটেজটি প্রচার হয়েছিল আমরা দেখেছিলাম 5 আগস্টের পর প্রায় 5 জনকে গুলি করে হত্যা এবং আরেকজনকে গুলি করার পর তিনি কিন্তু
মারা যাননি তখনও তিনি জীবিত ছিলেন, এর একজন সাক্ষী বলেছেন, এবং তার হাতটি লড়তেছিল। সেই 6 জনকে মানে পুড়িয়ে ফেলা হয়, অর্থাৎ তাদের যাতে কোনো এটা চেয়েছিলেন তারা এই কারণে যে কেউ যেন না বলতে পারে যে পুলিশ পুড়িয়েছে, এটা চেয়েছিলেন যে মানে যারা আন্দোলনকারী তারা আসলে এই লাশটি পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু আসলে 5ই আগস্ট পতনের পর এই ভিডিও ফুটেজটি যখন সামনে আসলো তখন আসলে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছিল এই ভিডিওটি দেখার পরে। সেই জিনিসটি আজকে প্রসিকিউশন টিম তুলে ধরেছেন। আজকে আসলে আশুলিয়ার বিষয় যেটা ছিল যে 16 জন আসামি ছিলেন এই আশুলিয়ার এই মামলাটির, সেই 16 জনের ভিতরে অভিযোগের ঘটনার শুনানি ছিল। সেখানে প্রসিকিউশন তাদের যে সাইডটি ছিল তারা সেটা তুলে ধরেছেন এবং তাদের সাইড থেকে তিনি সমাপ্ত ঘোষণা করেছেন। সেখানে তারা বলেছেন যে তাদেরকে শুধু 5 তারিখে যে 6 জন সেটা এটা নয়, এর আগে 4 তারিখে একজন, অর্থাৎ মোট আগে ছিল 6 জন, এখন একজনকে যুক্ত করে অর্থাৎ 7 জনের বিরুদ্ধে এই অভিযোগ ঘটনার শুনানিটি আজকে হয়েছিল। সেখানে প্রসিকিউশন তুলে ধরেছেন যে মার্ডার করা হয়েছে এবং একটি জিনিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে ছিল না যে আসলে পোড়ানোর পর সেটাকে কোন অফেন্সে নেওয়া হবে, তখন সেখানে বলা হয়েছে আদার্স হিউম্যান অ্যাক্ট এই বিষয়ে এনে এই যে যাদেরকে পোড়ানো হয়েছে সেটাকে এখানে ইনক্লুডেড করা হয়েছে। এবং আরেকটি মামলা ছিল আজকে, সেটার যে অভিযোগ দাখিল করেছেন, তদন্ত রিপোর্ট দাখিল করেছেন ট্রাইব্যুনালে, সেটি হলো যে আসলে আমরা দেখেছি যে একজন শ্রমিক তিনি আসলে কার্নিশে ঝুলেছিলেন, তিনি দেখেছিলেন ভয় পাচ্ছিলেন, তখন তিনি কার্নিশে ঝুলেছিলেন এবং তাকে খুব কাছ থেকে নিখুঁতভাবে গুলি করা হয়, তিনি পরবর্তীতে বেঁচে যান। এছাড়া আরও 2টি হত্যা মামলা আনা হয়েছে, সেখানে একজন শিশু রয়েছেন যাকে মানে ওই আন্দোলন চলাকালীন গোলাগুলির সময় তার মাথা এক পাশ থেকে ভেদ করে আরেক পাশে গুলিটি বের হয়েছে না, আরেকটি হত্যা মামলা। মোট 3টি মামলা এনে আজকে আসলে একটি অভিযোগ মানে রামপুরার বিষয়ে অভিযোগ দাখিল করেছেন। এখানেও প্রায় 30 জন মানে ওই দিন অর্থাৎ 19 জুলাই মোট প্রসিকিউশনের কাছে 26 জনের হত্যার অভিযোগ এসেছে, যেগুলো আলাদা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। এবং আরেকটি জিনিস বলে রাখি, আশুলিয়ায় আমরা 7 জনের আজকে তদন্ত রিপোর্ট বলছি, কিন্তু আশুলিয়ায় শুধু একদিনে 29 জনকে হত্যা করা হয়েছে, মোট 29 জন মারা গিয়েছিল আশুলিয়ায়। সেই তদন্ত রিপোর্টগুলো আস্তে আস্তে প্রসিকিউশন নিয়ে আসবে। এবং আজকে তামিম ভাই তখন বললেন যে আসলে ছোট ছোট আকারে তারা দিচ্ছেন যাতে বিচার কাজটা দ্রুত হয় আর কি। এই ছিল অলি আমার কাছ থেকে সর্বশেষ ট্রাইব্যুনাল থেকে। জি পাপ্পু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জুলাই আন্দোলনের কোনো খবরই জানতেন না আয়নাঘরে বন্দী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। অন্যদিকে মৃত্যু ভয় উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে থেকে বিপ্লব সংগঠিত করেন আয়নাঘরে নির্যাতনের শিকার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, হাসিনার পতনের পর বিপ্লবীদের নিয়ে সরকার গঠন হলে দেশে এমন সংকট পড়ত না। আয়নাঘরে বন্দীদের নিয়ে রেজা খানের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে 2 দফায় 5 বছর আয়নাঘরে গুম থেকে 2020 সালে মুক্তি পান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আয়নাঘর ডিজিফাইতে আছে এটা বলার সাহস কিন্তু বাংলাদেশের কারো নাই। এরপর থেকে দেশে বসেই সরকার বিরোধী বিপ্লব সংগঠিত করতে থাকেন হাসিনুর। প্রতিনিয়ত মামলা ও জীবননাশের ভয় উপেক্ষা করে বিপ্লবকে ত্বরান্বিত করেন তিনি। আদিস, শফিউদ্দিন, এই যে বেল্লাল, ল্যাংড়া খোরা সেনাপ্রধানগুলি আমাদের দেশটা ডুবাইছে। ডিজিএফআই, ডিজিএনএসআই, এরা সেনাবাহিনীর লোক ছিল, এরা সাথে রেখে বুঝাইতে পারতো, বুঝাই নাই। জি ম্যাডাম করতে করতে হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে। অভ্যুত্থানের পর প্রয়োজন ছিল বিপ্লবী সরকার। গোয়েন্দাদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটছে উল্লেখ করে নিজেদের মতো করে সংবিধান প্রণয়নের তাগিদ দেন হাসিনুর রহমান। এই গোয়েন্দাদের সাথে একটা ইউনিট সরকারের বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা নিজেরা বসে সরহদ উদ্যানে সামিয়ানা নিচে তার ত্রিপুরের নিচে বসে কেন আমরা আমাদের সংবিধান লিখব না? আমাদের সংবিধান হবে আমাদের মতো করে, ব্রিটিশের মতো না, পাকিস্তানের মতো না। এদিকে আয়নাঘরে বন্দী থাকায় জুলাই আন্দোলনের কোনো খবরই পাননি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। গণ অভ্যুত্থান পরবর্তী 7 আগস্ট রাতে যমুনা সেতু প্রান্তে তাকে মুক্তি দেওয়া হয়। 11:50 আমাকে এলেঙ্গা নামিয়ে দিল। আমার যে কি আবেগ অনুভূতি বোঝানো যাবে না। এটা আমি চিৎকার করে, মানে আমার গলায় এর থেকে বড় আওয়াজ করতে পারবো না।
আকার আল্লাহ তোমার আকার দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তোমার আকার দেখছি, তোমার তারা দেখছি। অন্তর্বর্তী সরকারের 11 মাসের কর্মকাণ্ডে হতাশা জানিয়ে সংস্কার ছাড়া নির্বাচন করলে কোনো লাভ হবে না বলে জানান তিনি। আপনি যদি সংস্কার না করে আপনি নির্বাচন দেন, তাহলে নতুন বদলে পুরান মত হবে, লাভ তো হবে না কোনো। আগে সংস্কার করতে হবে, দলের মধ্যে সংস্কার করতে হবে। দলের মধ্যে কোনো আপনার গণতন্ত্র আছে চর্চা? গণতন্ত্র চর্চা থাকলে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ দলের নেতা হতে পারে? বৃহত্তর স্বার্থে জাতীয় নেতারা ঐক্যমত্যে না পৌঁছালে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আমান আজমি। আপনারা বিভেদ করবেন না প্লিজ, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, কিন্তু আমি খুব একটা আশার আলো দেখি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে 8 শতাধিক ঘরবাড়ি সহ ভস্মীভূত হয়েছে 91,000 একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে পুড়েছে অন্তত 25টি বাড়ি। সেখানে 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। গেল সোমবার থেকে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সেন্ট লুইস ওবিস্পো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকা। এবার সান বার্নার্ডিনো কাউন্টিতেও ছড়িয়ে পড়ল দাবানল। এসব অঞ্চলে ইতোমধ্যেই পুড়েছে 8 শতাধিক বাড়িঘর। ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় এ দাবানলে গেল বুধবার পর্যন্ত 91,000 একর বনভূমি বশীভূত হয়েছে। পাহাড়ি এলাকায় বাতাসের তীব্র গতিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের ভয়াবহতার সাক্ষী ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণ অট অঞ্চলের একটি গ্রামে অন্তত 25টি বাড়ি পুড়ে গেছে। 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 2,500-এর বেশি ঘরবাড়ি। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। স্থানীয় প্রশাসন জানায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে পাহাড়ি অঞ্চল হয়ে সমুদ্র সৈকত পর্যন্ত ছড়িয়ে পড়ে। এছাড়া গ্যালিসিয়া অঞ্চলের পন্তেসেসোতে ছড়িয়েছে দাবানল। সেখানে তাপমাত্রার পারদ চড়েছে 40 ডিগ্রির উপরে। দেশটির বিভিন্ন স্থানে গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে সড়কে গাড়ির সংখ্যাও কম, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। পানিতে তলিয়ে আছে বহদ্দারহাট, জিএসসি, মুরাদপুর, আগ্রাবাদ ও চকবাজার এলাকার বহু বাসাবাড়ি, দোকানপাট। এদিকে চট্টগ্রামের 2 নম্বর গেট অক্সিজেন এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজট। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র সাদাত হোসেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় আছেন সহকর্মী সুমন কুমার দে। যাব তার কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। সুমন, কি দেখছেন এখানকার পরিস্থিতি জানতে চাই। এলাকায় অর্থাৎ অক্সিজেন এলাকায় ভারী বৃষ্টির ফলে অর্থাৎ ভোর রাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে এই ব্রিজটা, আপনাকে যে ব্রিজটা আমি দেখাচ্ছি, এটা ব্রিজ এবং রাস্তা সহ দেবে গেছে। দেবে যাওয়ার কারণে যানবাহন চলাচল এক পাশে বন্ধ রয়েছে, অপর পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এখান দিয়ে ভারী যানবাহনগুলো কিন্তু চলাচল করে। আপনাকে একটু দেখাই, যেমন কভার ভ্যান এবং ট্রলি সহ বড় বড় যানবাহনগুলো যায়। আর এই সড়কটি হচ্ছে চট্টগ্রামের উত্তর জেলা, হাটাজারি, ফটিকছড়ি, রামগড়, রাউজান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে। এখানকার স্থানীয় জনগণ বলছে আসলে ভোর রাতে এই সড়ক এবং ব্রিজটি দেবে গিয়েছে,
যদি দিনের বেলায় ব্যস্ততম সড়কে যদি দেবে যেত অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, তবে কোনো যানবাহন এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার কর্মকর্তা রয়েছে তারা আসছেন, পরিদর্শন করেছেন, বলছেন আসলে এই রাস্তাটি বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচলের জন্য কিন্তু তারা ব্যবস্থা করবেন এবং এই ওই অপর পাশে যে এক পাশে যানবাহনগুলো চলাচল করছে সেই পাশে কিন্তু ঝুঁকিপূর্ণ, এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা বলছেন ঝুঁকিপূর্ণ, তারপরেও আজকে যানবাহনগুলো চলাচল করছে এবং বিকল্প সড়ক কিন্তু তারা তৈরি করছেন। সেই বিকল্প সড়ক দিয়ে এই সড়কের যানবাহনগুলো চলাচল করবে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ অলি। জি সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ধনবাড়ি থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 193 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গেল 22 মাসে 61,100 অতিক্রম করল প্রাণহানি। এদিকে যুদ্ধ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। জাতিসংঘ বলছে দীর্ঘ সংঘাতের ফলে গাজায় ব্যবহারযোগ্য কৃষি জমির পরিমাণ এখন মাত্র 2 বর্গ কিলোমিটার। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। গাজা উপত্যকার বাসিন্দাদের দুঃস্বপ্ন কিছুতেই কাটছে না। ইসরায়েলি বর্বরতায় প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যু। সবশেষ একাধিক অঞ্চলে বিমান হামলা ও ত্রাণ বিতরণকারী গাড়ির চাপায় 193 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 22 মাসের তাণ্ডবে 61,100 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি অবরোধ ও টানা হামলার মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্লাড ব্যাংকে রক্তের মজুদ শেষ। সম্ভাব্য রক্তদাতারাও ভুগছেন অপুষ্টিতে। উপত্যকাটিতে যুদ্ধ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বিরোধিতা করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। এক বৈঠকে তিনি সতর্ক করে বলেন, গাজার অবশিষ্ট অংশ দখল করলে সেনাবাহিনী দীর্ঘমেয়াদে জড়িয়ে পড়বে এবং জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে। অন্যদিকে অবরুদ্ধ গাজার মাত্র 2 বর্গ কিলোমিটার কৃষিজমি ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্যাটেলাইট জরিপের ভিত্তিতে 12.4% জমি অক্ষত থাকলেও তা জনগণের নাগালের বাইরে, আর 86.1% কৃষিজমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে খেলা। 1-0 এগিয়ে থাকায় এ টেস্ট জিতলেই সিরিজে জয়ী হবে ব্ল্যাক কাপসরা। বিপরীতে সিরিজ ড্র করাটাই এখন শেভরনদের মূল লক্ষ্য। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও খেলতে পারছেন না কিউই অধিনায়ক টম লাথাম। দলের নেতৃত্ব দেবেন মিচেল সেন্টনার। চোটের কারণে মাঠের বাইরে থাকবেন নাথান স্মিথ ও উইলিয়াম ও রুক। অন্যদিকে লাল বলের ক্রিকেটে প্রথমবার নিউজিল্যান্ড দলে ডাক পেলেন জ্যাকব ডাফি। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সরকারের চিঠি পেয়েছে কমিশন। আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে ইসিতে বৈঠক চলছে। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। রামপুরায় কার্নিশে যুবককে গুলির দায়ে 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল। আয়নাঘরে থেকেও হাসিনা বিরোধী আন্দোলনে অবদান রাখেন বন্দীরা। অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে বিভিন্ন দেশ। ক্যালিফোর্নিয়ায় 8 শতাধিক ঘরবাড়ি ভস্মীভূত। স্পেনে দ্বিতীয় দফায় আঘাত। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।